ভোলা। বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ হলো ভোলা। এটি বরিশাল বিভাগের অন্তর্গত ভোলা জেলায় অবস্থিত এবং এটি দেশের একমাত্র দ্বীপ জেলা। ভোলা চর কুকরিমুকরি বঙ্গোপসাগরের কোল ঘেঁষা মেঘনা ও তেতুলিয়া নদীর মোহনায় অবস্থিত। বাংলাদেশের অন্যতম বৃহত্তম ও সুন্দর ম্যানগ্রোভ বন্যপ্রাণী অভয়ারণ্য। এটি ভোলা জেলার চরপছন উপজেলায় অবস্থিত একটি চমৎকার পর্যটন কেন্দ্র। কেওড়াবন, হরিণ, বানর এবং নয়না বিরাম সমুদ্র সৈকত ও ক্যাম্পিং এর জন্য বিখ্যাত এমন একটি ডেস্টিনেশন। হে গাইস, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এমন একটি ডেস্টিনেশনে এলাকার বাইরে ভোলা জেলার চরপছন। হে এভরিওয়ান, নতুন এক অ্যাডভেঞ্চার ব্লগে আপনাদেরকে স্বাগত। ওয়েট, কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কত টাকা খরচ করতেছে, এইসব ইনফরমেশন জানতে চাইলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ইন্ট্রোতে দেই নেই। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। উদ্মি সারফরাজ আহমেদ হৃদয়। আশা করি আপনি সব ভালো আছেন এবং আমি আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আপনি যদি চরকুকরিমুকরি ভ্রমণে যেতে চান তাহলে চট্টগ্রামের যে কোনো প্রান্ত থেকে অবশ্যই চলে আসবেন বাদারহাট বাস কাউন্টারে। আবার আরটি বাগে যেতে পারেন, সেটা হচ্ছে যে অলঙ্কার থেকে। আর ভাড়া সম্বন্ধে যদি বলতে চাই তাহলে এক এক সিজনে এক এক রকম ভাড়া পড়ে। যেমন ঈদের সিজনে আপনার ভাড়া পড়বে যে 1200 থেকে 1000 টাকা, আদার সিজনে ভাড়া পড়বে 700 টাকা। আরটি ওয়ে আছে, সেটা হচ্ছে যে আপনার লোকাল হয়ে যেতে পারেন। গাড়ি অলরেডি চলে আসছে আমাদের। আমার পিছনে অনেকগুলো গাড়ি দেখতেছেন। এতক্ষণ আমি গাড়ি প্লেট দেখতেছি আর গাড়ি নাম্বার খুঁজতেছি। আর আমাদের গাড়ি নাম্বার হচ্ছে যে 5347। আর অবশ্যই যে আমাদের গাড়ি খুঁজে পেলাম। আর গাড়িটা হচ্ছে এইটা। হে কাকা, যাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ। আপনার কাকা প্রতি বছর মতন কষ্ট দেন। আপনার গাড়ি 8টা বলে 10টা বাজে ছাড়ে। গাড়ি ছাড়ার কথা ছিল 8টায়, কিছু সমস্যার কারণে গাড়িটা সমাধান করা হয়েছে। এখন গাড়ি ছাড়ছে 10টায়। আর আমরা চলে যাচ্ছি এখন মতিস্মৃতির ঘাটে। তো আপনার সাথে আমাদের হয়তো পথে দেখা হবে অথবা মতিস্মৃতির ঘাটে দেখা হবে। তো আপনারা এখানে সিনেমাটিক করে দেখবেন। যে সিরিয়াস আছে সিনেমাটিক। রাত বাজে একটা, গাড়ি জার্নি উপভোগ করতে করতে আমরা চলে আসি মতিস্মৃতির ঘাটে। আর দেখতে পাচ্ছেন আমাদের সাথে অনেকগুলো গাড়ি রয়েছে ফেরি ঘাটে। কখন ফেরিতে উঠবে আর কখন ফেরিতে উঠে গাড়ি ছাড়বে সে আশায় সবাই বসে আছে কখন ফেরি বা আসবে। রাতে আর্লি আসার কারণে অনেক বড় একটা ব্রেকফাস্ট খেলাম, কারণ এখানে অ্যাভেলেবেল দোকান আছে কিন্তু খাবার নাই। তার রিজন হচ্ছে যে ঈদের লং টাইম একটা ছুটি ছিল, সবাই স্টাফদেরকে ছুটি দিয়ে ফেলছে। তো এখানে খাবারের কোনো অ্যারেঞ্জমেন্ট করা ছিল না, আর্লি খাবারগুলো শেষ হয়ে গেছে। তো অনেকক্ষণ কোথাও চেপে রাখছিলাম আর সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। সকাল অলরেডি হইলো আর ফেরি ফেরি আসলো। ফার্স্ট ফেরি ছেড়ে দিয়েছে আমরা আস্তে আস্তে, এবং আমরা সেকেন্ড ফেরি মানে 6টা বাজে ফেরি আসলো আমাদের। আর গাড়ি এখন ফেরিতে উঠবে। আমি চিন্তা করতে পারিনি যে 1 ঘন্টার ভিতর আমি ইলিশা ফেরিঘাটে চলে আসতে পারবো। বেসিক্যালি অন্যান্য সময় জ্বর থাকা না থাকার কারণে আমাদের আসতে প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। আর আজকে জ্বর থাকার কারণে আলি চলে আসতে পারছি, মানে আনবিলিভেবল। প্রায় লম্বা একটা জার্নি শেষে আমরা চলে আসি চরপছনে। আর শহর থেকে যদি আপনাদের আসতে লেট হয়ে যায় তাহলে আপনাদের জন্য আবাসিক হোটেল রয়েছে, যেমন ভোলা সদর ভিতর অথবা চরপছনের মধ্যে কিছু আবাসিক হোটেল রয়েছে, চাইলে আপনারা ওখানে থাকতে পারেন। আর জেনে রাখা ভাবো এটাই যে শহর থেকে যদি আপনারা রাতের দিকে আসার চেষ্টা করবেন, অবশ্যই আসলে আপনারা সকাল 10টার ভিতরে এখানে এসে পৌঁছাবেন। আর বর্তমানে এখন আমি আছি চরপছনে। আর দক্ষিণে এসে যেতে হলে আপনাকে অবশ্যই বাস অথবা লোকাল গাড়ি আছে, যার জন্মদিন ভাড়া পড়তে যায় 60 টাকা। আপনাদের পছন্দ মতো আপনারা সেই গাড়ি করে যেতে পারেন। চরপছন থেকে 60 টাকা গাড়ি ভাড়া দিয়ে চলে আসি আমরা দক্ষিণ এসা। আর দেখতে পাচ্ছেন এখন বর্তমানে আমরা আছি দক্ষিণ এসা বাজারে। তো এখান থেকে অটো খুঁজতেছি কচ্ছপিয়া ঘাটে যাওয়ার জন্য। এখন অটো খুঁজে পাচ্ছি না, হয়তো বা সামনে পেতে পারি। দক্ষিণ এসে থেকে জনপ্রতি 20 টাকা গাড়ি ভাড়া দিয়ে চলে আসি আমরা কচ্ছপিয়া ঘাটে। আর কচ্ছপিয়া ঘাট আসে দেখি অনেকটা পরিবর্তন হয়েছে। গত বছর যে আসছিলাম যে কচ্ছপিয়া ঘাটে এতটা পরিবর্তন দেখি নেই, আলহামদুলিল্লাহ অনেকটা পরিবর্তন করছে। আগে তো এক টাইম লঞ্চ ছাড়তো, এখন অনেকগুলো লঞ্চ আছে, বিভিন্ন সময়ে লঞ্চ ছাড়ে। সকাল 11টায় কচ্ছপিয়া ঘাট থেকে আমাদের মিনি লঞ্চটি ছেড়ে দিয়েছে। এখন সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত চরকুকরিমুকরি যাতায়াতের জন্য লঞ্চ, স্টিমার, নৌকা, হাউস বোট সব ধরনের সুবিধা রয়েছে। আর আপনি যদি ব্যক্তিগতভাবে লঞ্চ, স্টিমার, নৌকা, হাউস বোট ভাড়া করতে চান তাহলে উপরে দেওয়া স্ক্রিনের নাম্বারটির সাথে যোগাযোগ করতে পারেন। কচ্ছপিয়া ঘাট থেকে আমাদের লঞ্চটি ছেড়ে দিয়েছে আর আমরা যাচ্ছি চরকুকরিমুকরির উদ্দেশ্যে। আর মাঝপথে শুরু হবে নতুন কোনো অ্যাডভেঞ্চার। তো আপনারা আমার সাথে থাকুন এবং অ্যাডভেঞ্চার ফিলগুলো দেখতে থাকবেন।
আসি উপর থেকে। আমরা তো গ্রুপ অনেক বড় আছে। চরকুকরিমুকরি আপনারা যদি আসেন তাহলে আপনারা এই ধরনের ভিউ দেখতে পারবেন। আর কিছুটা হচ্ছে তো সুন্দরবনের মতো। দেখুন গাইস, মহিষের পিঠের পর বক দাঁড়িয়ে আছে, কিন্তু মহিষ কোনো কিছু করতেছে না। এটা হচ্ছে তো প্রকৃতির ভালোবাসা। আর আপনারা যদি এই প্লেসে যদি না আসেন তাহলে প্রকৃতির ভালোবাসা বুঝতেই পারবেন না। 1 ঘন্টা লঞ্চ জার্নি শেষে আমরা চলে আসি চরকুকরিমুকরি ঘাটে। আর এখান থেকে অটো অথবা বাইক নিয়ে আমরা চলে যাব নারিকেল্লা বাগান। আর জনপ্রতি ভাড়া পড়তেছে 50 টাকা, সেটা হচ্ছে তো অটো। আর বাইকের জনপ্রতি ভাড়া পড়তেছে 100 টাকা। অনেকক্ষণ এই বাজারে ওয়েট করার পরে আমরা একটি অটো পেলাম। আর এই অটোর স্পেস হচ্ছে 8 জন এই অটোতে বসে যেতে পারবেন। চরকুকরিমুকরি থেকে আমরা চলে আসলাম নারিকেল বাগানে। আর নারিকেল বাগান হচ্ছে তো সামনে। আর আসার পথে আমাদের সাগরটি পার করতে হবে। আর আমাদের কত না কিছু মুখোমুখি হয়, সব কিছু আমরা পেরিয়ে আমাদের এই ট্যুর জীবনটা শেষ করতে হয় আর কি। এটা দেখে মনে হচ্ছে আপনাদের সুন্দরবনে সেই কটকার কথা, কিন্তু না, এটা হচ্ছে যে আপনার চরকুকরিমুকরি একটা ব্রিজ। এই ব্রিজটা আগে ছিল, আপনারা আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর বর্তমানে সময় হচ্ছে যে এটা এরকম, যেমন সুন্দরবনের কটকার মতন। হঠাৎ এরকম একটা গ্রুপের সাথে অ্যাড হলাম আর মিলেমিশে কথা বলতেছি। বলতে গেলে এরকম একটা গ্রুপের সাথে একত্রিত হয়ে কথা বলতে বলতে আমাদের ফটটা কখন শেষ হয়ে যায় নিজেও জানি না। তো বলবো যে যারা আসবেন ট্যুর অথবা ক্যাম্পিং করার জন্য যে কোনো জায়গায় একটা গ্রুপ নিয়ে আসবেন। গ্রুপ নিয়ে আসলে আপনার একাকিত্বতা এমনিতে দূর হয়ে যাবে। আর যদি আপনি একা আসেন তাহলে ট্যুরের মজা অথবা ক্যাম্পিংয়ের মজা কোনো কিছু খুঁজে পাবেন না। এই জায়গাটার নাম জানতে পারলাম যে এই ভাইয়া থেকে, এটা হচ্ছে ডাকাতিয়া খাল। আর এই ব্রিজটা পার হওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে ওয়াচ টাওয়ার। এই হচ্ছে সে আমাদের মেঘনা নদী। আমাদের 3টি নদীর মধ্যে আমরা আজকে মেঘনা নদীর দেখা পেলাম। আর এই হচ্ছে আমাদের নৌকা। আর এটা হচ্ছে যে ডাকাতিয়া খাল। ডাকাতিয়া খাল আমাদের পাড়ি দিতে হবে। আর জনপ্রতি ডাকাতিয়া খালের ভাড়া হচ্ছে যে 10 টাকা, মানে নৌকা ভাড়া। আগে দেখতাম ক্যাম্পিং সাইটগুলো হয়তো নারিকেল বাগানে করা হয়তো, যেখানে নারিকেল গাছ ছিল, কিন্তু এখন আসি দেখতেছে এই সাইডে ক্যাম্পিং হচ্ছে। আর আমাদের ক্যাম্পিং সাইটটা এখানে আমাদের তাবু অলরেডি রেডি করা আছে। আজকে এখানে আমরা ক্যাম্পিং করবো। এ হচ্ছে কুকরিমুকরি অবস্থা। এখান থেকে গোসল করার পরে এখানে আসে বীরজম আছে, গা গোসল ধুইলাম, ধোয়া শেষে চলে আসলাম টেন্টে। তো বেলা বাজে প্রায় 5টা, খাওয়া দাওয়া খেতে হবে। আর হোটেলে কি আছে না আছে একটু দেখতে হবে, দেখা শেষে আবার খাওয়া দাওয়া খেতে হবে আর কি। এখন বেলা বাজে 5টা আর খাবার দোকানে এসে দেখে তেমন খাবার নাই। তো অনেক রিকোয়েস্টের পরে ডিম পেলাম। মাছ ছিল, সবার পছন্দ তো মাছ না, এক একজনের এক এক রকম পছন্দ আছে আর এক একজনের এক এক রকম রুচি আছে। তো সবাই রিকোয়েস্টে ডিম ভেজে দিল আর ভাত খাচ্ছি। আর যারা ট্যুরিস্ট আছেন খাবারের কথা যদি বলতে চাইলে আপনারা এই দোকানে খাবার কিনে নিয়ে খেতে পারেন। আর আপনারা যদি চান নিজেরা বাজার সাথে করে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে খাবেন তাহলে সেটাও পারা যাবে। আর তারপর যদি কথা বলতে যাই তাহলে এখানে নাইমবে আছে, নাইমবের সাথে যোগাযোগ করতে পারেন। ওনার কাছে একটা ফেসিলিটি আছে, সেটা হচ্ছে যে আপনার রাতে বারবিকিউ করে দিতে পারবে। এখন প্রন্ত বিকাল, সূর্যাস্ত আস্তে আস্তে ডুবে যাচ্ছে। আর এই বিকালের মাঝে সবাই খেলাধুলা করতেছে এই মাঠে। আর গাছে কিন্তু দোলনা রয়েছে, চাইলে আপনি ধুল পেতে পারবেন। এই ধুল খাওয়া দেখে আমার শৈশবের কথা মনে পড়ে গেছে। আমাদের ক্যাম্পসাইটের সামনে আগুন জ্বালানো হয়েছে আর বড় ভাইরা সবাই মিলে এনজয় করতেছে। এই ক্যাম্পসাইটে 1 কাপ গরম গরম চা না খেলে কি হয়? চা কে বানাচ্ছিল ভাই? ইন্ডিয়া চাওয়ালা যে বিখ্যাত আছে তার কথা ভুলে গেছি। এক পাশে ক্যাম্পফায়ারের আগুনের আলো, আরেক পাশে দেখা যাচ্ছে আপনার চাঁদের আলো। গান তো আছে, তার পাশে শোনা যাচ্ছে ঝিঝি পোকার আওয়াজ এবং শিয়ালে মাঝে মাঝে ডাক দিয়ে কু কু করে। এই জিনিসটা খুব ভালো লাগে। বেশি মিস করতেছি মাহাদি ভাইকে। কোনো একদিন মাহাদি ভাইকে নিয়ে এই জায়গায় আবার ক্যাম্পিং করব। দোয়া করেন যেন ভাইয়াকে নিয়ে আসতে পারে এই চরকুকরিমুকরিতে। সেদিন আমার একটা ব্লগ হবে এই চরকুকরিমুকরিতে। গুড মর্নিং এভরিওয়ান, সবাই ঘুম নিয়ে ব্যস্ত টেন্টে, আর আমি ভিউ নিয়ে ব্যস্ত। দেখুন গাইস, একবার ভিউটা যদি না দেখেন সকালবেলার ভিউটা তাহলে মিস করে ফেলবেন কিছুটা। ওই দেখেন ভিউটা, দেখা যাচ্ছে কিছু মাঝি জীবিকা নির্বাহের উদ্দেশ্যে বের হয়ে পড়ছে। আর সারা রাত তো ওরা মাছই ধরতেছে এখানে। সকাল বাজে 9টা আর হোটেলে চলে আসলাম। এখানে খাবার যা পাইছি রিজিকে, অনেক ক্রাউড ছিল অনেকক্ষণ, তেমন খাবার পাইনি। আর ডিম অবশেষে পাইলাম ডিম ভাজি আর পরোটার কোয়ালিটি দেখতে গেলে আলহামদুলিল্লাহ অলওয়েজ বেস্ট। খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাব তারুয়া সি বিচে। আর এই তারুয়া বিচের সম্বন্ধে কোনো কিছু জানি না, আর চেষ্টা করবো আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য আর কি। আর তারুয়া সি বিচের দিকে যদি যেতে চান তাহলে আপনারা এই ডাকাতিয়া খাল থেকে যেতে পারবেন। আর এখানকার ভাই ব্রাদার আছে, তাদের থেকে জিজ্ঞেস করে যেতে পারবেন। আর যদি আপনার পছন্দের মতো হয় তাহলে নৌকা আছে, বোট আছে এবং লঞ্চ আছে, চাইলে ওদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা যেতে পারেন।
আমাদের ক্যাম্প সাইট ছেড়ে আমরা চলে যাচ্ছি নতুন এক গন্তব্যে, আর সেটা হচ্ছে যে তারুয়ার সি বিচ। আসা মাত্রই একটি মাছ বড় ভাই ধরে ফেলছে, আর বড় ভাই যখন ছেড়ে দিয়েছে তখন আমার হাতে চলে আসছে। 1 ঘন্টা বোট জার্নি করার পর চলে আসি আমরা কোথায় ভাইয়া? তারুয়া দ্বীপ। You know what is this? Sand. No. Yes. এতক্ষণ বালুর ভিতরে হাঁটা পরে পায়ের অবস্থা প্রচন্ড পরিমাণ খারাপ ছিল, মানে মনে হচ্ছে যে পায়ে একদম জ্বলে যাচ্ছে। বালু চর পাড়ি দিয়ে আসার পরে দেখতে পাই এরকম একটা সমুদ্র। এই সমুদ্র পায়ে যখন ভিজায় তখন পায়ের অবস্থা প্রচন্ড পরিমাণে ভালো হয়ে যায়। আর আপনাদেরকে একটা জিনিস দেখাই, লুক এট দিস ভিউ। এই জিনিসটা দেখে মনে হচ্ছে না আপনারা চট্টগ্রাম সীতাকুণ্ড গুলিয়াগাঁও সি বিচ, কিন্তু না, এটা হচ্ছে যে ভোলা জেলার ডালচর অথবা তারুয়া সি বিচের একটা অংশ। দেখতে সেম গুলিয়াখালী সি বিচের মতো। চরকুকিমুখী ক্যাম্পিং করার শেষে আমরা চলে আসি তারুয়া সি বিচ। আর এই সি বিচে এসে দেখি এক পাশে সমুদ্র, আরেক পাশে হচ্ছে যে দুবাই সাফারি পার্কের মতো। আর এই বালুতে হাঁটলে আপনার পা অত্যন্ত পরিমাণে গরম হয়ে যাবে। আর যারা আমার ভিডিও দেখে ক্যাম্পিং করার জন্য আসবেন তারুয়া দ্বীপে, তাদেরকে আমি রিকমেন্ড করব সব কিছু নিয়ে আসবেন, কোনো কিছু কমতি যেন না হয়। কারণ এখানে আশেপাশে কোনো ধরনের খাবার, পানি, দোকান কোনো কিছুই নেই। আর চরকুকিমুখী আপনারা ক্যাম্পিং করতে চান তাহলে আপনারা সব কিছু পেয়ে যাবেন। তারপর বিচ থেকে ঘোরার পরে হাউস বোটে বসে মাখানো গেলাম, আর খাওয়ার পরে শরীরে একটা এনার্জি আছে, মানে পুরো চাঙ্গায়। আর ফিরে যাচ্ছে চরকুকিমুখীর দিকে। তারুয়া দ্বীপে যাওয়ার কোনো ওয়ে ছিল না, আর রাত্রেবেলা আমাদের চার্জ অলরেডি 2টা মোবাইলে শেষ হয়ে গেছে। তো নাইম ব্যাগে বলার পর আমাদেরকে পাওয়ার ব্যাঙ্ক দিয়েছে, সেখান থেকে আমাদের ফোনে চার্জ আছে, মানে আমাদের মনেও চার্জ আছে। সাডেন প্ল্যান করে ফেলি তারুয়া দ্বীপে যাওয়ার জন্য। আর তারুয়া দ্বীপে যাওয়ার জন্য আমাদের এই ভাই বেড়াদা ছিল, ওনারা যদি না থাকতো তারুয়া দ্বীপে যাওয়া কোনো সম্ভব হতো না। ভাইয়াদের হেল্পের মাধ্যমে আমরা তারুয়া দ্বীপে চলে গেছি, আর কিছু কষ্টে বেঁচে গেছে। ভাইয়াদের পেজ অথবা গ্রুপ যাই হোক না কেন আমি মেনশন করে দিব, চাইলে আপনারা ভাইয়ের সাথে যে কোনো ট্যুরে সাথে যোগাযোগ করতে পারেন। খুলনা ক্যাম্পিং কমিউনিটি, আপনারা চার্জ দিয়ে ভাইদের সাথে যে কোনো ট্যুরে অ্যাড হইতে পারেন। আমি বলছিলাম তোমাকে একটা র ক্যাম্পিং দিব, সবাই বলে সেন্ট মার্টিন গেলে নেটওয়ার্কের বাইরে, কিন্তু এটা কিন্তু নেটওয়ার্ক বাইরে না। সেন্ট মার্টিন কিন্তু অলওয়েজ 4G থাকে নেটওয়ার্ক, এবং এই জায়গাটা ভোলার ভিতরে একদম হিডেন প্লেস, যেখানে কোনো কি নেটওয়ার্ক নাই। বলতে গেলে আমরাই কোথায় নেটওয়ার্কের বাইরে, পুরো একদিন ধরে একদম নেটওয়ার্কের মধ্যেই নাই আমি। এবং আমাদের বলতে গেলে কম বাজেটের ভিতর 2 দিন 1 রাতের ভালো একটা অভিজ্ঞতা হয়েছে। নেটওয়ার্কের বাইরে কোনো ধরনের নেট ছিল না, কারোর সাথে কোনো কন্ট্যাক্ট ছিল না, কোনো যোগাযোগও ছিল না। বলতে গেলে একদম অ্যাডভেঞ্চার ছিল। ও আচ্ছা, আপনার সাথে একজন পরিচয় করে দিনি, তো ওনার সাথে আপনাদের পরিচয় করে দিই। নাইম ভাইকে তো অবশ্যই সবাই চিনেন এই জায়গার। এখানে আপনারা কী ধরনের সুবিধা দিয়ে রাখেন? আচ্ছা, আমাদের ভোলা জেলার দক্ষিণে চর, এটা সবাই চিনে, আনন্দে অনেক পরিমাণ ভাইরাল হয়েছে, সবাই মোটামুটি জানেন। আর এই চরকুকিমুখী নাইকেল বাগানের মেন স্পটে আমাদের ক্যাম্পিংয়ের ব্যবসা আছে, প্লাস খাবারের সুব্যবস্থা রয়েছে। এখানে সুন্দর প্রকৃতির মাঝে আর দোলনা রয়েছে, হ্যামক রয়েছে। তাছাড়া যারা এই স্পট থেকে আরও ছোট ছোট স্পটে সুন্দর ক্যানেলের ভিতরে যেতে চায় তারাও যেতে পারবে, আমাদের কাছে ট্রলার রয়েছে। তাছাড়া সম্পূর্ণ একটা ভালো একটা জায়গা উপভোগ করতে পারবে। মানে টোটাল সব ধরনের ফেসিলিটি রাখতেছেন? হ্যাঁ, এখানে আমাদের কাছে সব ধরনের ফেসিলিটি আছে। কেউ যদি আসেন তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। ভাইয়ার নাম্বারটা আমার স্ক্রিনে দিয়ে রাখবো, আর ফেসবুক আইডি যদি থাকে তাহলে আমি ডেসক্রিপশন দিয়ে রাখবো। অবশ্যই এখানে আসার আগে ভাইয়ের সাথে যোগাযোগ করে আসবেন। দেন আমার ভিডিও থেকে আসবেন অথবা কোনো ধরনের খারাপ ব্যাড বাস খাবেন তাহলে আমাকে গালি দিয়ে লাভ নাই, অবশ্যই যাচাই বাছাই করে আসবেন। মনে করেছিলাম ক্যানেল ঘুরতে পারবো না, আনফর্চুনেটলি এখানে আর গ্রুপের সাথে অ্যাড হয়ে ক্যানেল ঘোরার সুযোগ হয়ে গেল। আর ভাগ্য যদি মিলে তাহলে হরিণের দেখা এবং বাঘের দেখা পেতে পারি। ক্যানেল দেখতে দেখতে ক্যানেলের ভিতর যে এত সুন্দর বাড়িঘর আছে, যদি ক্যানেলের ভিতরে না ঢুকতাম তাহলে এই সুন্দর পরিবেশগুলো দেখতে পেতাম না। সো গাইস, কেমন ছিল আজকের আমার 2 দিন 1 রাতের নেটওয়ার্কের বাইরের ভ্রমণের ভিডিওটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো জেলায় নতুন কোনো অ্যাডভেঞ্চার ব্লগ নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে যত্ন নেবেন, অভাব থাকা বয়সে ভ্রমণ করবেন, বন্ধুদেরকে নিয়ে সমাবেত নামাজ আদায় করবেন। আল্লাহ হাফেজ।